হেরার মুহূর্তেই রাগ মাথায় চাপে, ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় নাভানকে। আমি কোনো প্লে বয়দের প্রতি আকৃষ্ট হই না শেহতাজ খান নাভান, এটা নিয়ে নিশ্চিন্ত থাকুন। নাভান হেসে জবাব দেয়, প্লে বয় না, বলো হিরো। আমি হিরো, সেটা তুমি মানো বা না মানো, তোমার মন জানে এই কথা। আমার মন জানে ও বলে আপনি জিরো। হিরো থেকে জিরো হয়ে যাবেন অতি শীঘ্রই। সবাই আপনাকে জিরো বলবে যখন আপনার কাছে কিছুই থাকবে না। নাভান পকেটে 2 হাত ঢুকিয়ে স্টাইল করে দাঁড়িয়ে হেরার দিকে দৃষ্টি রেখে বলে, তা এখন নিজেকে কিভাবে বাঁচাবেন মিস হেরা? হেরা দাঁতে নখ কাঠে, কি করবে ভেবে পায় না। হঠাৎ পুলিশের দৌড় দেখে দুজনই তাকায় পেট মোটা পুলিশের দিকে। বেচারার পেন্ট অর্ধেক খুলে গেছে, চিপাই গিয়েছে 2 নাম্বার সারতে। কিন্তু হঠাৎ কি এমন দেখে দেয় দৌড় তার গুলটে কুকুর। বেচারার প্যান্টের চেন লাগাতেও পারেনি, অমনি টান লাগে, ঘুরতে ঘুরতে মাঠের মধ্যে এসে পড়ে। বেচারা পেট মোটা পুলিশ ফুল মিয়া এদিকে স্টুডেন্টরা হেসে গড়াগড়ি খাচ্ছে, আর বেচারা ইজ্জত নিয়ে টানাটানি করছে তার কুকুর। গুলটে থাম, আমার বউয়ের শেষ ইজ্জত নষ্ট করিস না, থাম। কুকুরের নাম গুলটে, এটা তার প্রিয় কুকুর। সন্দেহ কাউকে দেখলেই হইছে, পিছন ছুটে কাপড় কামড় দিয়ে ধরে রাখে, তারপর তার মালিক আসলে ছাড়ে। এখন রোজ আর রুষা হঠাৎ দৌড়েছে পুলিশ দেখে। মূলত এটা ইচ্ছে করেই করেছে রোজ আর রুষা, তাদের বান্ধবীকে অপমান করেছে নাভান ওই ব্যাটার কুকুরের জন্য, তাই একটু শাস্তি পাইয়ে দিল। বেচারা পুলিশ, ফুলমিয়ার প্যান্ট খুলে হলুদ জার্সি দেখা যাচ্ছে, মনে হয় ব্রাজিলের দল সাপোর্ট করে। তার জন্য মনে হয় বেটা আর ব্যাটার কুকুর ফাজিল 1 নাম্বারে। এদিকে হেরা হাসে কুটি কুটি। তোর মান সম্মান নাই দেখে কি আমারও মান সম্মান নাই রে বেটা? আমার বউয়ের সম্বল আর নষ্ট করিস না, পরে ভাত দিবে না আমায়। একদিকে গুলটে ফুল স্পিডে দৌড়াচ্ছে, আরেকদিকে পুলিশ ফুলমিয়ার প্যান্ট ধীরে ধীরে স্বাধীনতা চাইতেছে। 2 কদম দৌড়, 1 কদম প্যান্ট ধরা। এই অবস্থায় লোকটা না পুলিশ না মডেল, একেবারে লাইভ কার্টুন ক্যারেক্টার। অবস্থা দেখে তো মানুষ হাসতে হাসতে এমন অবস্থা। কেউ পেটে হাত দিয়ে বসে পড়ছে। এতক্ষণে ফ্রেন্ড সার্কেল হাজির, সাথে রুষা ও রোজ। অধীর আর সৃজন দুইটাকে ধরে নিয়ে এসেছে। অধীর পুলিশের দিকে তাকিয়ে বলল, ভাই এটা নাটক না, রিয়েল লাইফ কমেডি। বেচারা পুলিশ ইজ্জত হারানোর ভয়ে হাঁপাতে হাঁপাতে চিৎকার করে, এই যে ভাই, হাসবেন না, আমি চাকরি করি, সার্কাস না। সৃজন বলে, চাকরি বোঝাইলাম ভাই, কিন্তু প্যান্টের সাথে চুক্তি করেন নাই নাকি? অধীর আবার বলে, আজ বুঝলাম কেন দৌড়ের সময় সিস্টেবল লাগে। এই ফাঁকে গুলটে থেমে একবার পিছনে তাকায়, চোখে এমন ভাব আমি তো কামড়াই নাই। মানুষ নিজেই নিজের ইজ্জত দৌড়াইয়া ফেলতেছে। শেষ পুলিশ সাহেব দেয়ালের পাশে দাঁড়িয়ে কোনো মতে প্যান্ট টেনে ঠিক করে। লজ্জায় তার মুখ লাল, কপাল দিয়ে ঘাম পড়তেছে, আর মুখে বলে, ভাই আজকে কুকুর না আমার ভাগ্যে আমাকে দৌড়েছে। অধীর তখনও হাসে, বলে, এই ঘটনার পর থেকে আর দৌড়ায়েন না, হাঁটার আইন প্রয়োগ করেন। কুকুর নিজের সাথে রাখবেন ঠিক আছে, কিন্তু অন্যজনের ক্ষতি যেন না হয় এমন ভাবে ট্রেনিং দিবেন, নয়তো আজকে হাফ খুলেছে পরের বার ফুল খুলে যাবে, তখন বেল্টেও কাজ হবে না। ফুল মিয়া চাচা। ফট করে হেরা বলে উঠে কথাটা। মাঠে দাঁড়িয়ে আছে হেরা, রোজ, রুষা। সামনে চেয়ার টেনে বসে আছে নাভান, অধীর আর সৃজন। অধীর আর সৃজন তখন রোজ আর রুষাকে ধরে এনেছে, তখন কুকুরটার সামনে চোরের মতো দৌড় দেওয়ার কারণে। কুকুর গুলটে আর বেচারা পুলিশ ফুলমিয়ার এমন হাল করেছে তারা আগে থেকে ফলো করছিল রোজ ও রুষাকে, অধীর, সৃজন। হঠাৎ এমন কাহিনী করতে দেখে দুজনের চোখ কপালে। তখন টেনে নিয়ে এসেছে হেরার কাছে, এসে দেখে হেরার সাথে নাবানো উপস্থিত। বিষয়টা একটু অন্যরকম লাগলো 2 বন্ধুর। অধীর ভালো করে তাকিয়ে পরখ করে নিল কারো হাত পা কাটেনি তো। সব ঠিকঠাক দেখে মনে মনে বলে, যাক, আল্লাহ বাঁচাইছে। তখন ফুলমিয়া কমেডি শো শুরু হয়ে গেল। ফুলমিয়া চলে যেতে ঘটনা খুলে বলে, ব্যাস, এখন যদি তাদের কথা না শুনে তাহলে মাঠের মাঝখানে কান ধরে উঠবোস করতে হবে। কিন্তু হেরা তো কোনোদিন করবে না। রোজ আর রোষাকে বলেছে প্রেম করতে, তাও অধীরা সৃজনের সাথে। তারাও নাকচ করেছে সাথে সাথে। রোজ তো বলেই ফেলেছিল, বেটা আস্ত চুমুর সাপ্লাই ম্যানের সাথে জীবনেও প্রেম করবে না। বেটা তার ঠোঁটের ভার্জিনিটি ধর্ষণ করেছে, না জানি কত জনেরটা করেছে আল্লাহ জানে। আমিও না, ব্যাটা লাইভ টেলিকাস্ট কতজনকে লাইভ শো করিয়েছে কে জানে।
নাভান আর হেরার চোখে চোখে যুদ্ধ হচ্ছে। নাভান মুচকি হাসি দিয়ে বলে, ওকে, তাহলে আমার নামে স্লোগান দিয়ে যাবা, যখন আমাদের দেখবা তখন দিবা। আর মিস হেরা, আপনিও যখন আমার সাথে দেখা হবে তখন আমার নামে স্লোগান দিবেন, তা না হলে ভিডিওটা। নাভান মুচকি হেসে হেরার দিকে তাকায়। রণচণ্ডী রূপ ধারণ করে আছে হেরা। নাভান পাত্তা না দিয়ে আবার বলে, তা মিস হেরা, ফটোফট একটা স্লোগান বলে ফেলেন। আপনি অনেক ব্রিলিয়ান্ট, আমি জানি আপনি পারবেন। হেরা দাঁতে দাঁত চেপে সব সহ্য করে। মনে মনে কত গালি দিচ্ছে তা কেবল হেরা জানে। কি ব্যাপার মিস হেরা, বলুন ফাস্ট। হেরা রোজ ও রুষার দিকে তাকিয়ে বলে, ভোটের লাইনে হাসির ঢেউ, শেহতাজ খান নাভান ভাই এলে থামে না কেউ। নামটা শুনে সবার মনে বাজে গান, সে যে আর কেউ না, আমাদের গিটারওয়ালা হিরো শেহতাজ খান নাভান। স্লোগানটা বলে মনে মনে বিড়বিড় করে হেরা। শালা তোর খবর যদি আমি খারাপ না করে ছাড়ি তো আমার নাম হেরা না। ক্যাম্পাস থেকে এসেই গোসলে ঢুকেছে হেরা। রাগে গাল কান লাল হয়ে গেছে। আজ কিছুক্ষণ পরপর নাভান আর রামছাগল গ্রুপ তাদের সামনে এসেছে আর ফোন হাতে নিয়ে ব্ল্যাকমেল করেছে। 100 বার তাদের মুখে মিছিল শুনেছে, যা এখন ক্যাম্পাসের সবার মুখস্থ। তার জন্য হেরার রাগ বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। গোসল সেরে রুমে আসতেই দেখে দুই ভণ্ড গাল ফোটকা মাছের মতো ফুলিয়ে রেখেছে। রাগ তো তারও কম হচ্ছে না। রোজ হেরার দিকে তাকিয়ে বলে, শালা রাম ছাগলের দল, এদেরকে যদি শিক্ষা না দেই তো আমার নামও রোজ না। প্রেম করার শখ না মিটিয়ে ছাড়ি তো আমিও গাজীপুরের মেয়ে না। কত বড় সাহস প্রেম করার হুমকি দেয় বেটা রাম ছাগল। জাস্ট কাল ভার্সিটিতে যেতে দে, দেখ কি করি। এরই মধ্যে ফোন আসে হেরার। রোজ বলে ফেলে, ওই যে তোর মজনু ফোন দিয়েছে, যা কথা বল। হেরা মুচকি হাসে। ফোন নিয়ে ব্যালকনিতে যায়। আসসালামু আলাইকুম। উফ কি শান্তি। নিলয় বুকে হাত দিয়ে মুচকি হাসে। চোখ বন্ধ করে সালামের উত্তর দেয় নিলয়। ওয়ালাইকুম সালাম। কারো বয়স শুনলে বুঝি মন এত ঠান্ডা শীতল হয় রাফুল? লাইফে সত্যিকারের ভালোবাসা আসলে তখন চারপাশে যত সুন্দরী মেয়ে ঘুরঘুর করুক না কেন, ওই মানুষটা ছাড়া কারোর উপস্থিতিও ভালো লাগে না। নিলয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। এই যে ক্লাবে কত সুন্দরী মেয়েরা মৌমাছির মতো ঘুরঘুর করে, কিন্তু নিলয় এখন তাদের দিকে ফিরেও তাকায় না। যে ছেলে সারাক্ষণ মেয়ে নিয়ে ঘুরতো, ডেটিংয়ে যেত, সেই ছেলে এক দেখায় ভালোবেসে ফেলেছে হেরাকে। হ্যাঁ, সে ভালোবাসে হেরাকে। এখন আর কোনো মেয়ের সংস্পর্শে যেতে ভালো লাগে না। এই মেয়ের ভয় শুনলেই কেমন মাতাল লাগে। চোখ বন্ধ করতেই হেরার মায়াবী মুখটা ভেসে ওঠে চোখের পর্দায়। হেরা অপ্রস্তুত হয়ে পড়ে নিলয়ের কথায়। তারও ভালো লাগে নিলয়কে, কিন্তু ভালোবাসে নাকি তা বুঝতে পারে না। ছোট করে বলে ওঠে হেরা। কি সব বলছেন নিলয়? চোখ বন্ধ থাকা অবস্থায় নিলয় উচ্চারণ করে, হেরা, তুমি অতটা অবুঝ না যে আমার মনের কথা, আমার ফিলিংস তুমি বোঝো না। আমি যে তোমায় ভীষণ পছন্দ করি তা কিন্তু তুমি খুব ভালো করে বোঝো। হেরা আমতা আমতা করে বলে, দেখুন নিলয়, আমি এখন ওইসবে যেতে চাই না, আমি পড়ালেখায় মন দিতে চাই। আমি কি তোমায় বলছি পড়ালেখা ছেড়ে আমায় সারাদিন সময় দিতে? আমি তোমার জন্য অপেক্ষা করব যতদিন তুমি চাও। সেদিন না হয় আমার ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো তোমার সামনে, কিন্তু সেদিন তোমায় আমায় গ্রহণ করতে হবে। বলে রাখলাম আমার হেরাফুল। হেরা কি বলবে কিছু বুঝতে পারছে না। ছেলেটা যে তাকে ভালোবাসে তা সে ভালোই বুঝতে পারে, কিন্তু সে এসবে জড়াতে চায় না। তার মনে এখন একটাই জেদ, যেভাবে হোক সে ওই নাভানকে সব জায়গা থেকে নিচে নামাবে। নিলয়ের কথায় ধ্যান ভাঙে হেরার। ভালোবাসা খুব সুন্দর যদি সেটা সত্যি হয়। আমি খুব করে উপলব্ধি করতে পারছি তোমার ভালোবাসা আমায় উন্মাদ করছে দিনকে দিন। তোমার সামনে হয়তো এই কথাগুলো বললে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না, তাই ফোনে বলছি। সমস্যা নেই, যেদিন তোমার মনে আমার ভালোবাসার জায়গা হবে সেদিন সবার সামনে তোমার ভালোবাসার কথা বলবো। হেরা কিছু বলে না, ফোন কেটে দেয়। নিলয়কে তার ভালো লাগে, বাট তাকে ভালোবাসে না সে। নাভান একটা পিক হাতে নিয়ে বসে আছে, চোখ লাল টকটকে হয়ে আছে। সেই মুহূর্তে কাজল খান নাভানের রুমে আসে। সে বাসায় থাকলে বাসার কাজ নিজে করে, এমন না কাজের লোক নেই, 3 জন সার্ভেন্ট রয়েছে। কিন্তু কাজল খান ফাঁক পেলে ছেলের ঘর গোছানো, রান্না বান্না, কাপড় চোপড় নিজ হাতে গুছিয়ে দেন। 2 ছেলের কি পছন্দ সে অনুযায়ী রান্না করে। রুমে ঢুকতে কাজল খান নাভানের হাতে ছবি দেখে টান দিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে। কর্কশ গলায় বলে, তোমায় কতদিন বলেছি ওই অমানুষটার ছবি এই বাড়িতে রাখবে না? আমার কসমের কথা ভুলে গেছো না ভান? মায়ের কথায় চোখ তুলে তাকায় মায়ের দিকে। সেও কম জেদি না।
একেবারে বাবা মার ফুল কপি হয়ে জন্মেছে। মায়ের রাগ আর বাবার রাগ মিলে বোম ব্লাস্ট হয়ে জন্মেছে। তাই তো রাগ সবসময় নাকের ডগায় থাকে। নাভান মায়ের চোখে চোখ রেখে বলে, কি চাও তুমি? আমি বের হয়েছি এ বাড়ি থেকে। আমি কি মাইক নিয়ে বলছি এই লোকটা আমার বাবা? তোমাদের জন্য আমার জীবনের সুখ সব শেষ করে ফেলেছে। তোমার যেমন আমি ভালোবাসি, তেমনি এই লোকটাও আমি ভালোবাসি। নাভানের কথায় কাজল খান ছলছল চোখে তাকায় নাভানের দিকে। ছেলেকে একা মানুষ করেছে 10 বছর বয়স থেকে। এখন ছেলে বাবার কথা বলাতে তার কষ্ট হয়। তার ধারণা সে মা বাবা দুইজনের ভালোবাসা দিয়েছে, কিন্তু সেটা কি হয়? নাভানের কথায় কাজল খান বুঝতে পারে নাভানের ভেতরে খুব গভীর কষ্ট আর দায়িত্বের ওজন আছে। কাজল খানের ভালোবাসা তো কম না। সে 10 বছর বয়স থেকে ছেলেকে একা মানুষ করেছে। সে শুধু মা নয়, সে ছিল মা, বাবা, বন্ধু, আশ্রয়, শিক্ষক। সব এটা কোনো ছোট ব্যাপার না। কিন্তু বাস্তবতা যে অন্যরকম। তার বাবাকে মিস করে এখনো, ভালোবাসে। অনেক মানুষ আছে যারা বাবাকে না পেয়েও খুব ভালো মানুষ হয়েছে, আত্মবিশ্বাসী হয়েছে, সফল হয়েছে মায়ের কারণে। নাভানও সেই কাতারেই পড়ে। নাভান যখন বাবার কথা মনে করে কষ্ট পায়, সেটা সেই কারণে না যে মা কম দিয়েছে, বরং এই কারণে যে সমাজ, চারপাশ, গল্প, সব জায়গায় বাবা নামটা একটা জায়গা নিয়ে আছে। এই খালি ঘরটা পূর্ণ হবে কবে? আমি বাবা মা দুজনের ভালোবাসাই দিয়েছি, তাহলে কি আমার ভালোবাসায় কমতি ছিল না ভান? তুমি এখন ওই মানুষটার কথা বলছো? কাজল খানের ধারণা নাভানকে সে যথেষ্ট ভালোবাসা দিতে পারছে না। মা যতই চেষ্টা করুক, সে বাবার জায়গাটা পূরণ করতে পারে না। ঠিক যেমন বাবা কখনো মায়ের জায়গা নিতে পারে না। এটা ব্যর্থতা না, এটা বাস্তবতা। নাভান চোখ বন্ধ করে ফেলে, শ্বাস টেনে বলে, তুমি আমায় বলছো? তাহলে তুমি কেন আজও এই নামের পদবি নিয়ে ঘোরো? কাজল খান আর কথা বলতে পারে না, সাথে সাথে প্রস্থান করে নাভানের রুম থেকে। নাভান মনে মনে বলে, এই দুইটা মানুষই বলতে পারবে কেমন হয়েছে তাদের মাঝে। তার জন্য আমায় যা করার দরকার তাই করব। এই শালি, আমি আগে ঢুকবো। তুই পরে, আমি আগে, মানে আমি 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 রুষা আর রোজ দুইজন ওয়াশরুমে ঢোকার জন্য ঝগড়া লেগেছে। দুই ভণ্ড চুল টানাটানি করছে। হ্যারা রুমে এসে দেখে ফট করে ওয়াশরুমে ঢুকে দরজা আটকিয়ে বলে ওঠে, তোরা চুল টানাটানি কর, আমি ফ্রেশ হয়ে আসি। রোজ রুষা দুইজন একে অপরের দিকে চেয়ে চিল্লিয়ে ওঠে। হেরা কি পাচ্ছি? হেরা কি বচ্চি? রোজ রুষার দিকে কটমট চোখে তাকিয়ে ফুসফুস করছে। শালি, তোর জন্য আমি যেতে পারলাম না। বেচারি রুষারই তো ভুল। রোজ আগে উঠেছে, দাঁত মেজেছে, ফ্রেশ হবে, কিন্তু রোজ যে ওয়াশরুমে ঢুকতে যাবে তখনই রুষা বাধা দেয়। এটার কারণ হলো ওয়াশরুমে ঢুকলে রোজের বেরোতে 30 মিনিট লাগে। এত সময় ধরে বসে থাকতে পারবে না বলেই তো সে আগে যেতে চেয়েছে। কিন্তু তাদের ঝগড়ার জন্য ফট করে হেরা ফায়দা লুটে নিল। রুষা বাচ্চা বাচ্চা ফেস করে রোজের উদ্দেশ্যে বলল, থাক বোন, মন খারাপ করিস না, আমরা তো আমরাই। রাগে বেচারির মেজাজ চড়ে আছে, আবার বলতে এসেছে, আমরাই তো। সর শালি, তোর লগে ব্রেকআপ, তুই আমার থেকে দূরে থাকবি। রুষা রোজের রাগ ভাঙাতে গিয়ে ওঠে। বান্ধবী, তোরা পাশে থাকলে মনে থাকে সুখ। তোদের ছাড়া চাই না দেখতে অন্য কারো মুখ। বান্ধবী রে, বান্ধবী, তোরা প্রথম, তোরাই আমার শেষ। তোদের আমি ভালোবাসি, জানি সারা দেশ। 3 বান্ধবী রেডি হয়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে যায়। এদিকে আজ অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট নাভান্তের ডিপার্টমেন্টের। স্যার তা হাতে নিয়ে অফিস রুমে যায়। হ্যারা এসেছে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে, সাথে রোজ ও রুষা। স্যারকে রুম থেকে বের হতে দেখে 3জন পেটমোটা টাকলা স্যার তোফাজ্জলের কেবিনে ঢুকে। 3জন 3টা খাতা বদল করে সবার নিচে রেখে দেয়, আর উপরে গাঢ় কালি দিয়ে শেহতাজ খান নাভানের নামের খাতাটা রেখে আসে। কাজ শেষে রুম থেকে বের হয় 3জন। এদিকে নাভান সহ সকল স্টুডেন্টরা ক্লাসে উপস্থিত। এই একটা ক্লাস নাভানের উপস্থিত থাকতে হয়, যদিও সে টপার স্টুডেন্ট ক্লাস করে না। পরীক্ষার আগের দিন রাতে পড়লেই তার রেজাল্ট এমনিতেই ভালো হয়। টপার স্টুডেন্টের মতো তাহলে সারা বছর পড়ে সময় লস করা মানে হয় না। এ নিয়ে অবশ্য অধীর আর সৃজনের খুব সমস্যা। কিভাবে নাভান এত পড়া পড়ে আর মনে রাখে একদিনে? প্রথম বেঞ্চে বসে আছে নাভান, অধীর, সৃজন। নাভান খুব সুন্দর গুছিয়ে অ্যাসাইনমেন্ট করে, তাই তো স্যার তাকে খুব পছন্দ করে। স্যার সব খাতা নিয়ে এসে টেবিলে রাখে। প্রথমে নাভানের খাতা খুলতে খুলতে বলে, আজ অবধি কেউ নাভান এর থেকে ভালো
অ্যাসাইনমেন্ট করতে পারেনি, তারটা সবার থেকে বেস্ট, এবারও হবে আমি শিওর। নাভান নির্বিকার, তিতির ভাব নিয়ে বসে, মনে হচ্ছে তাকে কেউ প্রশংসা করছে। নিলয় নাভানের বরাবর, সে চুপ, তার এইসব এত ইন্টারেস্ট নেই। পড়ালেখা যা করে তাই চলবে তার জন্য। কি হবে পড়ালেখা করে? টাকা পয়সা তো কম কামায় না সে। স্যার খাতা খুলে পড়তেই হাসি মুখটা চুপসে যায়। সবাই স্যারের হঠাৎ চেঞ্জ হয়ে যাওয়া মুখ দেখে একটু অবাক হয়। নাভানও খেয়াল করে, হঠাৎ স্যারকে জিজ্ঞেস করে। স্যার, এনি প্রবলেম? স্যার চিল্লিয়ে ওঠে। তোমার থেকে এটা আশা করিনি নাভান, তুমি আমার প্রিয় ছাত্র, তুমি এসব কি করে বলতে পারলে আমার নামে? এবার নিলয় যেন সুযোগ পায়, স্যারের সামনে গিয়ে বলে। স্যার কি এমন লিখেছে যে আপনি এত হাইপার হচ্ছেন? স্যার নিলয়ের দিকে বাড়িয়ে দেয় খাতাটা। নিলয় একটু জোরে পড়তে থাকে। আরে আবার স্যার, আমার অ্যাসাইনমেন্ট নিয়ে কত আর নিজের নামে চালাবেন? আপনি যে আদুবাই ছিলেন তা আমরা জানি। হলে দেখে দেখে যে অঙ্ক মিলেন তা কিন্তু আমরা সবাই বুঝি। স্যার একটা কথা বলে, এই পেশা ছেড়ে আপনি ম্যাম মানে আপনার সুন্দরী বউকে পাঠান। আপনার বউ অনেক সুন্দর, আমায় কিন্তু খুব পছন্দ করে। যতই হোক আমি ভার্সিটির সবার ক্রাশ আইডল। স্যার আপনার টাক মাথা কলপ দিয়ে চুলগুলো পেকে যাচ্ছে। ও আরেকটা কথা, আপনি একটা ফিল্টার স্যার, গম্ভীর পেট মোটা কুম্ভ, তারপরও আপনাকে আমি খুব ভালোবাসি, খুব। আমার প্রিয় স্যার, আপনি আমার ঘুষকে আমার নামে কত সুনাম করে। সবাই এসব শুনে অবাক, কেউ হাসছে, কেউ নাভানের দিকে চেয়ে আছে। নিলয় হেসে কুপকাত। অধীর আর সৃজন এবার নিজেদের খাতা খুঁজে। নিলয় তাদের হাত থেকে কেড়ে নিয়ে পড়তে থাকে, প্রথমে অধীরেরটা। স্যার পড়ালেখা আর ভালো লাগে না, আবার প্রেম করা দরকার। আচ্ছা স্যার, আপনি কি আপনার বউকে লাইন মেরে বিয়ে করেছেন নাকি? আচ্ছা স্যার, আপনি কি বউয়ের আসলে নিচে থাকেন নাকি? স্যার এই পেট নিয়ে কিভাবে যান, খুব জানতে ইচ্ছে করে। স্যার আমার না প্রেম না, ডিরেক্ট বিয়ে করতে ইচ্ছে করে। আমি আপনার মতো হব, বউয়ের জন্য থালা বাসন মাজবো আপনি যেমন মাজেন, হাত পাও টিপে দেব, রাগ করলে কান ধরে উঠবাস করবো, ঠিক আপনার মতো। স্টপ নিলয়, স্যারের ধমকে সব চুপ। স্যার নিজেই বলে। আমি শিওর এগুলো তারা ইচ্ছে করে করেনি, অবশ্যই এদের পিছনে কেউ লেগেছে তাদের নাম খারাপ করতে। এজনের না, তিনজনের একই রকম হয় কি করে? স্যার এখানে তো তাদের নাম দেওয়া আছে। ওয়েট, আমি চেক করছি আবার। স্যার সব খাতা উল্টিয়ে সবার শেষে 3টা খাতা পায়, যেটা আসল। স্যারের মুখে হাসি, বলে। আমি জানতাম নাভান এমন ছেলে না, প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি। তারপর অধীরা সৃজন এটা শুনে বুঝতে পারি তাদের ফাঁসানো হচ্ছে। যাই হোক, সরি নাভান। নাভান কিছু বলে না, রাগে তার চোখ লাল। নিলয় পাশ থেকে বলে ওঠে। সেই মজা পেয়েছি নাবানের জন্য, ধন্যবাদ তোদের। বেস্ট একটা কাহিনী ভার্সিটি লাইফে। ব্যাস, আগুনে ঘি পড়েছে। নাভান উঠে চলে যায়, স্যার কিছু বলবে তার আগে অধীর সৃজনও বের হয়ে যায়। অন্ধকার রুমে মুখ চেপে ধরে নিয়ে আসে নাভান হেরাকে। বাঁকানো কোমরটা নিজের সাথে মিশিয়ে নেয়। কোমর এত শক্ত করে ধরেছে যে হাত মনে হয় ঢুকে যাবে। কে কে কে? ভয়ে হেরা বলে ওঠে। নাভান শক্ত করে চেপে ধরে বলে। তোর সাহস হয় কি করে আমাকে সবার সামনে জোকার বানানোর? কণ্ঠ শুনে হেরার বুঝতে বাকি নেই এটা ওই অসভ্য গিটারওয়ালা। হেরার কিছুটা ভয় লাগছে, কিন্তু এখন ভয় পেলে চলবে না। আপনি পাথর ছুড়বেন আমার দিকে আর আমি কাগজ ছুঁড়লে দোষ? তোর আর আমার মধ্যে বিচার করছিস? আমি যা পারবো তুই তা পারবি? কেন পারবো না? আপনি আমায় কিছু করবেন আর আমি করলে দোষ? আমিও ছেড়ে দেবার পাত্রী নই। ছাড়ুন, অসভ্য লোক। কেন? আমি ধরেছি, তুমিও ধরো। আপনার মতো অসভ্য লোককে ধরার ইন্টারেস্ট নেই আমার। কেন? আমি যা করব তোমারও তাই করতে হবে। এটাই তো তুমি করছো। এখন আমি যা যা করবো তোমারও তাই তাই করতে হবে। আমি তোমার শরীরের প্রতিটি ভাঁজে স্পর্শ করব, তোমার শরীরের প্রতিটি জায়গায় ঠোঁটে স্পর্শ দেব, শার্ট খুলে বডি শো করবো তোমার সামনে। তুমিও তাই করো। নাও, আমি শুরু করছি। এই বলে লাইট জ্বালিয়ে দেয় আর শার্ট খুলে ছুঁড়ে মারে নাভান। নাভানের কথা শুনে হেরার নাক মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। লজ্জা আর ঘৃণায় মুখ থেকে থুতু দেয় নাভানের গায়ে। সেটা গিয়ে নাভানের গলায় লাগে। চোখ বন্ধ করে ফেলেছে হেরা যখন নাভানকে শার্ট খুলতে দেখেছে। তাই তো থুতুটা কই লেগেছে তাও জানে না। সবার সামনে এক আপনি আর সবার আড়ালে আপনি অসভ্য ক্যারেক্টারলেস। চুপ, একদম চুপ। তোর মতো মেয়েকে টাচ করার কোনো ইচ্ছা নেই। তুই তো আমার টাইপেরই না। না আছে কোনো কিউরিয়াসিটি? তাহলে কথায় কথায় হাত আর কোমর চেপে ধরেন কেন? এতক্ষণ ধরে অনেক কথা শুনেছে এই মেয়ের,
সে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু এই মেয়ের যা তেজ! শার্ট খুলতে দেখে চোখ যে অফ করেছে আর খুলেনি মেয়েটা। নাভান হিসিয়ে হেরার কাছে গিয়ে আবারও কোমর চেপে কাছে টানে। এবার জোরে টান দেয়ায় অনেকটা মিশে যায় হেরা নাভানের বুকের সাথে। হেরা চোখ খুলে নাভানকে খালি গায়ে দেখে কয়েকটা ঢোক গিলে। এই প্রথম হেরা নাভানকে খালি গায়ে দেখছে। বলতে হবে, চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী এই অহংকারী পুরুষ। ফর্সা শরীরে, বুকে কালো কুচকুচে পশম, অ্যাডাম স্যাপেলের তিলটা মনে হচ্ছে চাঁদের মতো উকি দিচ্ছে। সিক্স প্যাক বডি, বুক থেকে নাভি অবধি চিকন পশম, যা আরও চোখ ধাঁধানো সুন্দর। ঘামের কারণে শরীর চকচক করছে মুক্তোর মতো। মন মাতানো পারফিউম আর ঘামের গন্ধে অদ্ভুত সুবাস নাকে লাগছে হেরার। ছেলেদের বডি এত সুন্দর হয় তা অজানা ছিল হেরার। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে হেরা সব ভুলে। নাভান আরও কাছে টেনে নিয়ে হিসিয়ে বলে, আমি আমার বডি দেখিয়েছি, তুইও দেখা। এখন আমি সবকিছু করবো তোর সাথে, তুই কর আমার সাথে। আমি ছেলে মানুষ, 10টা মেয়েকে ছুতে পারবো। তুই কি পারবি স্বামী ছাড়া অন্য পুরুষের ছোঁয়া নিতে? তাহলে আমার ছুঁয়ে দে, দেখি কেমন পারিস তুই। এইসব কথা শুনে হেরার মন মস্তিষ্ক ঘুরপাক খাচ্ছে। হঠাৎ হেরা চারিদিকে অন্ধকার দেখে নাভানের বুকেই ঢলে পড়ে। নাভান বুকে আগলে নেয় হেরাকে, কিন্তু পরক্ষণেই কি মনে করে বুক থেকে ধাক্কা দিয়ে ছুঁড়ে মারে ফ্লোরে। হেরার ছোট তুলোর মতো শরীরটা মুহূর্তেই পড়ে যায় ফ্লোরে। টেবিলের এক কোণা লেগে অচেতন হেরার মাথা কেটে যায়। নাভান রক্তের দিকে এক পলক তাকিয়ে নিজের শার্ট পরে বের হয়ে যায় রুম থেকে। এখানে থাকলে সে ভুল কিছু করে ফেলবে, যা হেরার জন্য খুব খারাপ কিছু হবে। তাই তাকে এখন একা সময় কাটাতে হবে, একেবারে একা। এদিকে কানে ধরে উদ্বোস করাচ্ছে রোজ, রুষাকে, অধীর ও সৃজন। লাইব্রেরিতে তখন দুইটাকে খুঁজে পেয়ে টেনে আনে। তারা যে এই কাজ করেছে তা আর বুঝতে বাকি নেই কারো। ভার্সিটিতে এই প্রথম তারা এমন হাসির পাত্র হয়েছে, তাই তো রাগটা সবার একটু বেশি। সৃজন আর অধীর শাস্তিস্বরূপ 100বার কানে ধরিয়েছে তাদের। রুষা রোজকে বলছে, শালা, আজ একটা উপন্যাসের নায়কের মতো বয়ফ্রেন্ড থাকলে এমন হতো না। কি জিন্দেগি নিয়ে দুনিয়ায় আসলাম বাল। বেচারির মন নষ্ট হয়ে গেল। এমনিতে প্রেম টেম করে না, উপন্যাসে যেমন প্রেমিক হয় রুষা তেমন কাউকেই খুঁজছিল। কিন্তু বাস্তবে কই দেখা পাওয়া যাবে তাদের? এই লাইভ টেলিকাস্ট ছেলেটা তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। সে রোমান্টিক ডায়লগ না দিয়ে হুমকি দিয়ে প্রেমের প্রস্তাবে রাজি করাতে চেয়েছিল। আর একটু দুষ্টুমি করেছে বলে কানে ধরিয়েছে। রোজ রুষাকে কানে ধরা অবস্থায় বলে, হ্যাঁ বইন, ঠিকই কইছস। কি আদর ভালোবাসা দেয় ওই বেডারা। আর বাস্তব জীবনে শ্বশুরের পুতরা খালি কষ্ট দেয়, আবার প্রেমের প্রস্তাব দেয়। তোকে পাশায় হিসার বাড়ি সালার রাম ছাগলের দলেরা। সৃজন রোজকে উদ্দেশ্য করে বলে, প্রেম ভালোবাসা সময় আলাদা। ভদ্র মেয়ে হয়ে থাকবে, তাহলে ভালোবাসাটাও ফুল পাবে। কিন্তু এমন চিন্তা থাকলে আজ কানে ধরাইছি 4 দেয়ালে, তখন কান ধরে উঠবাস করাবো ওই যে মাঠে। সো বি কেয়ারফুল বেবি। তোর বেবির মায়ের বাপ শালা, পা হলে পা কেটে টিপা দিব। আমাদের কি জামাই আছে নাকি? অধীর হেসে জবাব দেয়, আরে ভাবি, সৃজন আছে না, মালিশ করে দিবে, আপনি চিন্তা কইরেন না। এবার রুষা ফট করে বলে ফেলে, হ্যাঁ ভাই, ফ্রিতে চামচা পাইছি। কি কপাল, মানুষ কাজের মানুষ পায় না, আর আমাদের পা টিপার জন্য চামচা রেডি। চুপ, একদম চুপ, মুখ বেশি চলে লাল গোলাপি, এক্ষুনি কিন্তু গলটুস খেয়ে ফেলবো। রুষা অধীরের দিকে রাগী চোখে তাকায়। অসভ্য নির্লজ্জ লোক, জীবনে তোদের কপালে মেয়ে জুটবে না। মেয়ে জুটা লাগবে না, আর তোমরা আছো তো। সেটা সময় হলে দেখা যাবে। কি হলো তোমার হেরা? হেরা, হেরা চোখ খোলো। ডাক্তার, কি হয়েছে হেরার? তখন ঝিনুক নাভানকে খুঁজতে খুঁজতে এই রুমের সাইড দিয়ে যাচ্ছিল। কাউকে ফ্লোরে পড়ে থাকতে দেখে ছুটে তার কাছে আসে। কাছে এসে হেরাকে দেখে চমকে যায়। তারপর প্রিন্সিপাল স্যারকে খবর দিয়ে দ্রুত নিয়ে আসে হসপিটালে। স্যার তার বন্ধুকে ফোন দিয়ে সব বলে। এদিকে মেয়ের চিন্তায় পাগল হয়ে যাচ্ছে যেন এক পিতা। নিলয় খবর শুনে ছুটে আসে হসপিটালের ভিতর। রোজ ও রুষা হেরার দুপাশে বসে কান্না করে চোখ মুখ লাল করে ফেলেছে। অধীর আর সৃজনও এসেছে, কিন্তু নাভানকে ভার্সিটির কোথাও পায়নি কেউ। অধীর আর সৃজনও জানতো না যদি রুষা আর রোজকে অমনভাবে ছুটে আসতে না দেখত। অধীরের কেমন জানি একটা সন্দেহ লাগছে নাভানের উপর। নিলয় এতক্ষণ বসেছিল হেরার পাশে। তার বুকে কেমন একটা ব্যথা করছে হেরাকে এমন চুপচাপ দেখে।
এদিকে নাভান গিটার বাজাতে বাজাতে তার ছিঁড়ে ফেলছে ক্ষত হাতে থেকে রক্ত টপটপ করে পড়তে থাকে, কিন্তু তাও তার গিটার বাজানো অফ হয় না। এদিকে জাওয়াত খান ফোন করে হেরাকে। রুষা ফোন ধরে তাকে সান্ত্বনা দেয়। জাওয়াত খান মেয়ের চিন্তায় পাগল প্রায়। মা আমার আম্মাজান কই, আমার আম্মাজানকে দিন মা, মা আমার আম্মাজান কই, আমার আম্মাজানকে দিন মা, আমার কলিজাটার কি হয়েছে মা, আমার আম্মাজান ঠিক আছে তো? ছোট বাবা, হেরা পাখি ঠিক আছে, তুমি চিন্তা করো না। না, আমার আম্মাজানকে বলুন মা, আমার আম্মাজানের কণ্ঠ না শুনলে এই ছেলে পাগল হয়ে যাবে। ওর জ্ঞান ফিরলে আমি তোমার সাথে কথা বলিয়ে দেবো ছোট বাবা। রুষা অনেক কষ্টে জাওয়াত খানকে শান্ত করে। জাওয়াত খান মেয়ের জন্য কেমন পাগল তা তার আশেপাশের মানুষজন জানে। নিজের হাতে মেয়েকে একা মানুষ করেছে এই বাবা। কতই বা বয়স তখন ছিল, কম বয়সে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, আর সব হারিয়ে নিঃস্ব হয়েছে। এখন এই মেয়ে একমাত্র সম্বল তার বেঁচে থাকার। এই মেয়ের কিছু হলে সে মরে যাবে, তাই তো মেয়েকে নিয়ে যত ভয়। জাওয়াত খান বাচ্চা কাচ্চা খুব পছন্দ করত, খুব আদর করত তার একমাত্র রাজপুত্র শেহতাজ খান নাভানকে। ছেলেটা বাবা বলতে পাগল ছিল। ছোট ছোট হাত ধরে স্কুলে নিয়ে যেত, ঘোড়া হয়ে পিঠে চড়িয়ে সারা বাড়ি ঘোরাতেন তিনি। বাবার বুকে আঙ্গুল মুখে দিয়ে যখন ঘুমিয়ে যেত, ইস কতই না সুন্দর লাগতো। জাওয়াত খানের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। চোখ পিটপিট করে তাকাতেই হেরা নিলয়কে সামনে পায়। পাশে রোজ ও রুষা। হেরাকে চোখ খুলতে দেখে নিলয় বলে, হেরাপুল, তুমি ঠিক আছো? কি হয়েছিল তোমার? হেরা নিজেকে হসপিটালের বেডে দেখে খানিকটা চমকায়। চোখ বন্ধ করে মনে করে তখন কেন জ্ঞান হারিয়েছিল। মনে মনে বিড়বিড় করে, হ্যাঁ, তখন ওই গিটারওয়ালার বুকে কি জানি ছিল ওইটা। ও হ্যাঁ, ট্যাটু। ওই ট্যাটুটা খুব পরিচিত লাগছিল আমার, কই দেখেছিলাম। আর ওই গিটারওয়ালার বডি, বাপ রে বাপ, এত সুন্দর। এক দেখায় বেহুশ হয়ে গেলাম। না না, এটা বলা যাবে না শেহতাজ খান নাভানের বডি দেখে আমি বেহুশ হয়ে গেছি। তাহলে ওই বেটা গিটারওয়ালা আমায় নিয়ে উপহাস করবে। হুম, ভুলেও বলা যাবে না। আমি ওই লোকটাকে ঘৃণা করি। ওই বেটার স্বভাবই যে এমন, নিজের বডি অ্যাটিটিউড দেখিয়ে মেয়েদের বশ করা। আমি মোটেও এরকম ছ্যাস্ট্রা টাইপ মেয়ে হব না। অহংকারী লোক কোথাকার, আমার ভয় দেখানো, তাও আবার বডি দেখিয়ে। হেরা জানতো নাভান আর যাই করুক ইচ্ছেকৃতভাবে মেয়েদের টাচ করে না। সবাই তার কাছে যায় তার অ্যাটিটিউড দেখে। নিলয় তো এমনই বলেছে। আর তার খুব কাছের একটা মানুষ তো এমনই বলেছে হেরাকে নাভানের সম্পর্কে। কিন্তু ওই লোক শার্ট খুলে যে ওই রকম ভাবে ভয় দেখাবে তা ভাবনার বাহিরে ছিল। নিলয় হেরাকে চুপ থাকতে দেখে আবার বলে ওঠে, কি হলো হেরাফুল, কথা বলছো না কেন? আসলে আমি উপরের হলগুলো দেখতে গিয়েছিলাম। রুমটা অনেক বড়, তো ওই রুমে কি হয় সেটা ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ সামনে বড় তেলাপোকা দেখে ভয় পেয়ে চিৎপটাং হয়ে গেছি। আর তারপর আর কিছু মনে নেই। হেরা আমতা করে বলে। হেরা হাত দিয়ে অনেক বড় তেলাপোকা দেখাচ্ছে, যা দেখে বয়স্ক নার্স ফিক করে হেসে বলে। হেরা হাতের দিকে তাকাতেই হাত গুটিয়ে ফেলে, মাথা চুলকিয়ে বলে, না মানে, বেশি ভয় বলে ফেলেছি। থাক, হয়েছে। আর কখনো এসব রুমে যাবা না। ওকে। আচ্ছা, এখন লক্ষ্মী মেয়ের মতো রেডি হও, বাসায় দিয়ে আসবো। আপনার কষ্ট করে যেতে হবে না নিলয়। আমি তোমার থেকে পারমিশন চাইনি, আর তুমি বললে আমি শুনবো সেটা ভাবলে কি করে, তাও এমন পরিস্থিতিতে? রোজ রুষা মুখ টিপে হাসে। সত্যি নিলয় ছেলেটা হেরাকে অসম্ভব ভালোবাসে। কিন্তু হেরা কেন এখনো প্রেমে পড়ছে না ছেলেটার? দুই ভণ্ড রোজ রুষা ভাবে আসলেই তাদের বান্ধবীর কিছু সমস্যা আছে। এত সুন্দর হ্যান্ডসাম ছেলে তার পিছু পড়ে আছে, মেয়েটা চোখ তুলে ভালো করে দেখেই না। এদিকে সৃজন আর ওদেরকে দেখলে তাদের মনে লাড্ডু ফুটে। কি সুন্দর কিউট হ্যান্ডসাম ছেলে। কিন্তু তারা তো মনে মনে এমন ছেলে পছন্দ করলেও তাদের ব্যবহার পছন্দ করে না। তাদের কানে ধরে আজ উঠবোস করিয়েছে, তাও একবার না, দুবার না, 100 বার। মনে যাও একটু আশা বেঁধেছিল, তাও এখন ক্যান্সেল করে দিয়েছে দুই রমণী। নিলয় হেরাকে বাসায় পৌঁছে দিয়ে নিজ বাড়িতে যায়। এদিকে অধীর, সৃজনার ঝিনুক নাভানের বাংলো বাড়িতে আসে গাজীপুর। অনেক খুঁজে শেষমেশ ডিসিশন নিয়েছে এখানে আসবে। তাদের 100% ধারণা নাভান তার বাড়িতেই আছে। বাইক থেকে 3 জন নেমে দাঁড়াতেই চোখে বড় বড় অক্ষরে লেখা দেখতে পায়, নাভান ভিলা। ঝিনুক মেয়ে বাইক রাইডার। 3 জনের বাইক থাকাতে খুব তাড়াতাড়ি এসে পড়েছে। কি ব্যাপার রহিম চাচা, কেমন আছো?
তোমরা সবাই কেমন আছো? কেমনে কেমনে এই বাড়িতে আইলা? অনেকদিন ধরে তো আয়ো না, আমারে তো হইলা গেছো। রহিম মীরার কথায় সবাই মুচকি হাসে। অধীর জিজ্ঞেস করে, তা চাচা, তোমার বড় বাবা কয়ে? বড় বাবাই তার রুমে আছে। রহিম মিয়া হলো নাভান বিলার একমাত্র দেখভাল করার কেয়ারটেকার, কিন্তু তাকে সবাই খুব সম্মান দেয়। চাচা ছাড়া কেউ ডাকে না। ঝিনুক আগেও এখানে অনেক এসেছে, তাই তো খুব ভালো করে চিনে। আর রহিম মিয়া লোকটা অনেক ভালো। ঝিনুক কিছু প্যাকেট এগিয়ে দিয়ে বলে, নাও চাচা চাচির জন্য এই ফলমূল। মা, এগুলো তোমারে কে কইছে আনতে? তোমরা আইছো এতেই আমরা খুশি। যাও ছোট আব্বারা, যাও তোমরা উপরে বড় বাবার কাছে। তোমার চাচিরে কই তোমগো লাইগা নকশি পিঠা শিরা দিত। বলিয়ে হাসি মুখে তার বরাদ্দকৃত রুমে যায়। নাভান তাদের জন্য আলাদা রুম বানিয়ে দিয়েছে। সেখানে তারা থাকে, দুই স্বামী স্ত্রী। তাদের এই দুনিয়ায় কেউ নেই, তাই নাভান তাদের নিজের কাছে রেখে দিয়েছে। সবাই উপরে যায়। রুমে ঢুকতেই দেখে নাভান গিটার হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ বললে ভুল হবে, সে তাকিয়ে আছে বাড়ির পিছনের ঘন জঙ্গলের দিকে, গজারি গাছে দুই জোড়া ঘুঘু পাখির দিকে। পাখি দুটা কি সুন্দর করে মুখে খাবার এনে বাসায় ঢুকছে, আবার বাচ্চাকে খাবার খাইয়ে বের হচ্ছে। কি সুন্দর মুহূর্ত। আচ্ছা, তার বাবা মা যদি এমন সাথে থাকতো, তাহলে কি তারা এমন যত্ন করতো? হ্যাঁ, করতো। নাভানের মনে আছে, নাভান বলতে পাগল ছিল তার বাবা। তারপর তারপর কি হলো? এক ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গেল। ওদের খেয়াল করে নাভান কি ফিল করছে। সেও তাকিয়েছিল ওই পাখিগুলোর দিকে। অধীর নাভানের কাঁধে হাত রাখে, নরম সুরে বলে, তোর তো একটা মানুষের অভাব, আর আমার তো কেউ নেই এই দুনিয়ায়। মুহূর্তে এর আগে নাভানের মাথা গরম হয়ে যায়। কেউ নেই, এই কথাটা যেন মস্তিষ্কের স্নায়ুকোষে সরাসরি আঘাত করেছে। এমনিতে রাগটা তার একটু বেশি। হ্যারার উপর প্রচণ্ড রেগে আছে সে। তার উপর অধীরের এই কথা। না আর পারল না। নাভান ঘুরে অধীরের গলা চেপে ধরে বলে, কি বললি? তোর কেউ নেই? এই জানোয়ারের বাচ্চা, তোর কেউ নেই মানে কি? তোর ভাই আছে স্বয়ং শেহতাজ খান নাভান, তোর মা আছে অ্যাডভোকেট কাজল খান। এই সেলফিশ, তোর কেউ নেই? তাহলে আমি কে? আর ওই মহিলাকে যে তোকে পাগলের মতো ভালোবাসে, এই দুনিয়ার মানুষকে তুই জানাতে চাচ্ছিস তোর কেউ নেই? তোর কত বড় সাহস! তুই নিজেকে একা দাবি করিস? তোর জবান আজ বন্ধ করে দেব। কেউ নেই যেহেতু, তাহলে তুইও মরে যা। আমি তোর কেউ না। ওয়েল, ছেড়ে দে ভাই, ভুল করে বলে ফেলেছে। সাহস হয় কি করে আমাদের অস্বীকার করা? আমি এর জবান টেনে ছিঁড়ে ফেলবো আজ। আমি এর আগেও না করেছি এই বাক্য আমার সামনে না বলতে। এনে 2 বার বলেছে। আমি কে? আমরা কে তাহলে বল, বাস্টার্ড? নাভান এত জোরে অধীরের গলা চেপে ধরেছে যে ছেলেটা নিঃশ্বাস নিতে পারছে না। মনে হচ্ছে এক্ষুনি দম বন্ধ হয়ে আসবে। সৃজন আর ঝিনুক মিলে টেনে তাদের আলাদা করতে পারছে না। এত ভালোবাসিস, তাহলে কষ্ট দিচ্ছিস কেন? ওই নিমক হারামের সাহস কে করে হলো? ওর কেউ নেই এই দুনিয়ায়, তাহলে আমি কে? কসম আল্লাহর, আর যদি শুনি তোর মুখ থেকে, তোর মাথা বরাবর শুট করে দেব। অধীর কাঁচতে কাঁচতে পিছন থেকে জড়িয়ে ধরে নাভানকে। আমার কেউ নেই, আমি সেটা বলতে চাইনি। এক সময় আমারও তো ছিল একজন, কিন্তু আল্লাহ কেড়ে নিয়ে 2জন মানুষ আমার জীবনে পাঠিয়েছে। আমি কিউটি ভাই আর তোর মতো বন্ধুরূপী ভাই। এখন দেখ আমি পরিপূর্ণ, আমার সব আছে। তোরও হবে দেখিস ভাই, তোরও হবে। অধীর নাভানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নাভান একটু শান্ত হয়, কিন্তু পিছন ঘুরে তাকায় না। সৃজন আর ঝিনুক আড়ালে চোখের পানি মুছে। সত্যি, নাভানের ভালোবাসা অন্যরকম। তাদের জন্য তো কম করেনি নাভান। তাই তো নাভান বলতে পাগল তারা। জীবন তাদের সত্যিই ধন্য, এমন একজন বন্ধু পেয়ে। সৃজন চেঁচিয়ে ওঠে, ও মাই গড, নাভানের হাত থেকে রক্ত পড়ছে। এবার সবাই তাকায় নাভানের হাতের দিকে, কিন্তু সে নির্লিপ্ত, একইভাবে দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। অধীর টেনে এনে বেডে বসায়, চোখ মুখ মুছে ড্রেসিং টেবিলের বক্স খুলে ফার্স্ট এড বক্স এনে ব্যান্ডেজ করে দেয়। হ্যারার বিষয়টা নিয়ে আর কিছু বলে না। সবাই বিকেলে নাস্তা করে রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। আচ্ছা, ট্যাটুটা কই দেখেছিলাম? মাথায় চাপ দিতেই হঠাৎ মনে পড়ে, হ্যাঁ, ডায়েরি। রোজ আর রুষাকে ভালো করে চেক করে নিজের পার্সোনাল লাগেজ খুলে বের করে সেই লক ডায়েরিটা, যা লক করা কিন্তু চাবি তার কাছে নেই। এটা তার প্রিয় তাকে দিয়েছে, কিন্তু প্রিয় যে আজ তাদের থেকে দূরে, অনেক দূরে। কবে আসবে প্রিয়? হ্যারা ভাবে।
প্রিয়র জন্য তো তার এখানে আসা। প্রিয় তো তাকে বলেছে নাভানকে সব জায়গা থেকে নিচে নামাতে। তার কথাতেই তো সে এসেছে। কিন্তু প্রিয় কেন ঠিক হচ্ছে না? খুব শীঘ্রই ওই নাভানের থেকে ক্ষমতা কেড়ে নিবে সে। অহংকারের পতন ঘটাবে সে। প্রিয়র অনেক কথা তার কাছে কেমন ঘোলাটে লাগে। এই তো সে বলেছে তার সাথে ভালোবাসার ছলনা করেছে। আবার বলেছে নাভান কোনো মেয়ের দিকে তাকায় না। আবার বলেছে সে অহংকারী। সব কেমন তালগোল পাকিয়ে যায় মাঝে মাঝে হেরার কাছে। কিন্তু তার প্রিয় তার কাছে একটা জিনিস চাইছে, তা সে দিবে না তা হতেই পারে না। তাই তো নেপাল থেকে এখানে এসেছে নাভানের সাথে টক্কর দিতে। ক্ষমতা, দেমাগ, অহংকার সব ধূলিসাৎ করতে। কিন্তু ওই বেটা খবিশ তো বডি শো করাতেই সে চিৎপটাং হয়ে গেছে। এখন যদি নাভান সত্যি সত্যি তার দুর্বলতা দেখে হাসে, না না, এই দুর্বলতা ভুলেও প্রকাশ করা যাবে না। পাঠক পাঠিকারা জানে, ঠিক আছে, কিন্তু ওই শেহতাজ খান নাভানকে জানানো যাবে না কোনো মতেই। আচ্ছা, প্রিয় আমায় ডায়েরি দিল কিন্তু চাবিটা কেন দিল না? আর কেনই বা বলেছে আমার 20তম জন্মদিনে খুলতে এই ডায়েরিটা? আর কে দিবে এই চাবি? এগুলো ভাবতে ভাবতে ডায়েরি উল্টি পাল এগুলো ভাবতে ভাবতে ডায়েরি উল্টিয়ে পাল্টিয়ে দেখতে থাকে। ডায়েরিটা ভালো করে দেখা হয়নি। একবার দেখেছিল, তাও খেয়াল করেনি। কালো কভারে ঢাকা ডায়েরিটা। মলারটায় ভালো করে লক্ষ্য করে, হালকা ঠোঁটে ট্যাটু আঁকা। সে ভালো করে এবার এদিক সেদিক ঘুরায়। ডায়েরিটার মলারটা এমনভাবে ডিজাইন করা যে সোজা করলে এক দৃশ্য ফুটে ওঠে, ডান দিকে ঘোরালে এক দৃশ্য, বাম দিকে ঘোরালে আরেক দৃশ্য। হেরা সোজা করে নিচের দিকে কাত করতে একটা ঠোঁটের ডিজাইন আঁকা দেখতে পায়। হাত দিলে তা হাতে লাগে স্পষ্ট। হ্যাঁ, এবার ভালো করে মনে পড়ে, এইরকম ট্যাটুর মতোই ছিল নাভানের ট্যাটুটা। কিন্তু পরক্ষণে মাথা থেকে তা ঝেড়ে ফেলে দেয়। ধুর, ওই গিটারওয়ালা তো কি স্টাইল করে! এটা মনে হয় বউয়ের জন্য করে রেখেছে, বউকে বেহুশ করার জন্য। ধুর, কি সব বলছি আমি! ছি হেরা, তুই কি ওই গিটারওয়ালার বডির উপর ক্রাশ খাইছিস? হুম, এটা ভুলেও করা যাবে না। একই রকম ট্যাটু থাকতেই পারে। হেরা নিজের মনে বকতে থাকে, নিজে নিজেকে বকতে থাকে হেরা। নবীন বরণ অনুষ্ঠানের দায়িত্ব পড়েছে নাভানের উপর। হেরা স্যারের সাথে কথা বলছে, কোনোভাবে নাভানের সাথে যুক্ত হয়ে যাতে কাজ না করা যায়। মূলত তারই অনুমতি চাইতে গিয়েছিল, কিন্তু স্যার সাফ সাফ জানিয়ে দিয়েছেন রুলসের বাইরে সে কিছু করতে পারবে না। এদিকে নাভান হাতে মাইক নিয়ে সবাইকে এটা ওটা বুঝিয়ে দিচ্ছে। হেরা যে তার পাশেই দাঁড়িয়ে আছে তা যেন সে দেখছেই না। আরে দেখবে কিভাবে? কালো কানা চশমা পরে থাকলে কি দেখা যায় নাকি? এটা হেরার ভাবনা। সবাইকে তো কাজ বুঝিয়ে দিচ্ছে, বেটা তাকে কিছু বলছে না কেন? রোজ রুষা তারাও বসে গেছে কাগজ কাটতে। তিথির নাভানের পাশে এসে বলে, নাবান বেবি, আমি কিন্তু কাজ করতে পারবো না, আমি তোমার সাথেই থাকবো। নাভান কিছু বলে না। তিথির আবার বলে, বেবি। পাশ থেকে অধীর বলে উঠে, হ্যাঁ বেবি, তোর আম্মাজান তোরে রাখে। কানে কি কালা নাকি তুই? আর শুনতে পাস না? দেখ, ডানো খায়াবো নাকি দেখ। তিথির বিরক্ত চোখে তাকায়, বলে, হোয়াট? হোয়াই উড আই বিকেম এ মাদার? হোয়াট এ বোনস অফ ননসেন্স! বেবি দেখো না কি বলছে আমাকে। নাভান বিরক্ত চোখে তাকায় তিতিরের দিকে। কি সব নামে ডাকে। মন মেজাজ একেবারে খারাপ হয়ে যায় মুহূর্তে। কিন্তু কোথাও বাধা থাকার কারণে নাভান কিছু বলতে পারে না। নিজেকে শান্ত করে তিতিরের দিকে তাকিয়ে বলে, তিতির, আমি আগেও বলেছি এসব বেবি টেবি ডাকবে না আমাকে। অধীর বেশ আফসোস করে বলে ওঠে, ভাই তোর কি কপাল, বেবি ডাকার মানুষ আছে। আমার থাকলে তো আমি কুলে উঠে পড়তাম ডাকার সাথে সাথে। নাভান অধীরের সাথে কথা বলছে না সেই ঘটনার পর থেকে। অধীর শুধু চারপাশে ঘুরঘুর করছে। অধীর জানে নাভান আর তার কিউটি পাই তার জন্য জীবনও দিতে পারে। এত ভালোবাসা এই জীবনে সে কোথাও পাবে না। এত ভালোবাসা এই জীবনে সে কোথাও পাবে না, এটাও জানে সে। তারা মায়ের পেটের ভাই নয়। নাভান এর আগেও অধীরকে বলেছে কেউ যাতে না জানে এই কথা। কিন্তু অধীর একবার আবেগের ঠেলায় বলে ফেলেছিল ঝিনুকার সৃজনকে। সেদিনও নাভান রেগে গেছিল, তবু নিজেকে শান্ত রেখেছে। কারণ ঝিনুকার সৃজন তার অনেক কাছের মানুষ। দুনিয়া এফোর ওফোর হবে, কিন্তু তাদের থেকে কথা বের হবে না। একমাত্র এই দুইজন মানুষ ও আরেকজন জানে অধীরের আসল পরিচয়। কিন্তু কার সন্তান তা কেউ জানে না। নাভান নিজেও জানে না, শুধু জানে কাজল খানের পেটের সন্তান না অধীর।
অধীর কতভাবে ভাইয়ের সাথে ভাব নেওয়ার জন্য হাসির কথা বলছে, কিন্তু নাভান তো নাভান, গম্ভীর পেঁচা মুখ করে রেখেছে মুখটা। অধীরের কথা শুনে এবার হেরা হেসে ফেলে, বেশ জোরে। হেরার হাসির সাথে হলের সবাই হুঁ হাঁ করে হেসে দেয়। নাভান বিরক্ত নিয়ে হেরার কাছে যায়, গিয়ে হাতে থাকা আঠার কোঠা হেরার হাতে ধরিয়ে দিয়ে বলে, মিস হেরা, কাজে লেগে পড়ুন। আর সব কাগজ কেটে রং লাগিয়ে আঠা দিয়ে এই রশিতে আটকাতে হবে। আপনার কাজ হচ্ছে আঠা লাগানো। দেন শুরু করুন কাজ। বলে আটার কোটা বলে আঠার কোঠা ধরিয়ে দেয়। হেরাও তো কম দুষ্টু না, তাকে হুকুম করা না, কারো হুকুমের দাস সে নয়। আমি এসব পারি না, তাই দায়িত্ব যেহেতু নিয়েছেন সেহেতু আপনাকে তা শিখিয়ে দিতে তো হবে। নিন, কাজে লেগে পড়ুন। বলে টেনে বসায় হেরার পাশে। যা দেখে তিতির হেরার কাছে এসে তার হাত ধরে ফেলে। দুই দিক থেকে দুইজন। অধীর এই কাহিনী দেখে গিয়ে ওঠে, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। না বেচারা আর গাইতে পারলো না, নাভানের চোখ রাঙানো দেখে। বেবি, উফ, সরি নাবান, তুমি এই মেয়েকে কিছু দেখিয়ে দিবে না। এমনি এই মেয়ের অহংকার বেশি, করুক নিজের মতো কাজ, নিজেকে অনেক বড় মনে করে, তাহলে একাই করুক, তোমার যাওয়া লাগবে না নাবান। চলো আমরা আড্ডা দিই ক্যান্টিনে। নাভান তিতিরের হাত ছাড়িয়ে বলে, তিতির, এটা আমার দায়িত্ব। যদি ভুল হয় তাহলে বদনাম আমার হবে। আর মিস হেরা যেহেতু নতুন, তাই আমাকে সব দেখিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। হেরা মুখ বাঁকিয়ে চলে যেতে নিলে তিতির বলে ওঠে, শোনো, কিছু মেয়ে তেলাপোকা দেখে ভয় পায়, তারা নিজেই জানে না তারা কাল নাগিনী। তুমি এইসব মেয়েদের থেকে দূরে থাকবে। কথাটা যে হেরাকে উদ্দেশ্য করে বলা তা হেরা ভালোই বুঝতে পারে। কালকের ঘটনার সময় অনেক স্যার ম্যাডাম আর স্টুডেন্টরা ছিল। হেরা যে তেলাপোকার কথা বলেছে সেটাই কেউ তিতিরের কানে দিয়েছে, যার দরুন তিতির বলে কথাটা। কিন্তু হেরাও তো কম না, তাকে কেউ কিছু বলবে আর সে কিছু শোনাবে না, তা হয় না কি? না, মোটেও হয় না। সেও হেসে দিয়ে বলে ওঠে, রোজ আশেপাশে ইচ্ছেধারী নাগিন ঘুরছে, সাবধানে থাকিস। ইউর স্টুপিড গার্ল, তুমি আমায় ইচ্ছাধারী নাগিন বলছো? বেবি, দেখেছো? লুক মিস তিতির, কথাটা আমি কি আপনার নাম নিয়ে বলেছি? না, বলিনি তো। আপনার যেহেতু গায়ে লেগেছে তার মানে কথাটা আপনার জন্যই ছিল। তিতির আগে ফুসফুস করছে। ইতিমধ্যে নাভান কাজ দেখিয়ে দিচ্ছে, হাত কাটা থাকার কারণে তেমন দেখাতে পারছে না। এরই মধ্যে স্যার সহ নিলয় আরো কয়েকজন রুমে ঢোকে। নাভান উঠে দাঁড়াতেই স্যার বলেন, নাবান, এইবার গ্রুপের ডান্সের ভোট বেশি হচ্ছে। তোমরা 5টা গ্রুপ করো, আর তোমাকে এইবার ডান্স দিতে হবে। মূলত এইবার যা হবে তা গ্রুপ করে করা হবে, আর গানের বিষয়টা আমরা আলোচনা করে বলে দিব। বেশিরভাগ স্টুডেন্ট নাভান নাভান করছে। মূলত তারা নাভানের সাথে ডান্স করবে। নাভান মানেই আগুন, সব দিক থেকে পারফেক্ট। গানের তালে হাত নাড়ালেই মেয়েরা ফিদা, আর এখন ডান্স করবে। স্যার পড়ল মহা মুশকিলে। নাভান হেরার দিকে তাকিয়ে শার্টের কলার ঠিক করে। মূলত তার ভাবটা দেখাচ্ছে হেরাকে। হেরা মুখ বাঁকিয়ে নেয় নাভানের থেকে। এবার স্যার সবার উদ্দেশ্যে বলে উঠল, ওকে, টস হবে, আমি ব্যবস্থা করছি। যাদের সংখ্যা মিলবে তারা এক দলে থাকবে। এবার স্যার সবার উদ্দেশ্যে বলে ওঠেন। বলে কিছুক্ষণ পর স্যার অনেকগুলো কাগজ নিয়ে আসে। সবাই একটা একটা করে কাগজ তোলে। নিলয় যে বেশ বিরক্ত এই কাজে তা খুব ভালো করে বুঝতে পারছে নাভান। একে একে সবার কাগজের নাম মিলে। রোজ, রুষা, অধীর, সৃজন, ন্যান্সি, আরেকটা ফার্স্ট ইয়ারের ছেলে, আর একটা জুটি। তিতির পড়েছে আরেক দলে। ফার্স্ট ইয়ারের ছেলেদের সাথে নতুন পুরাতন মিলিয়ে এই গ্রুপ বানানো হয়েছে। সবার গ্রুপে 5 জোড়া মানে 10 জন করে। তা না হলে এত শিক্ষার্থীর সংযোগ হবে না। কিন্তু বেজোড় শিক্ষার্থীও কম থাকায় শেষে নিলয়, নাভান আর হেরা এক দলে পড়ে, আর শিক্ষার্থী নেই। তাই এই দল 3 জন দিয়ে করতে হবে। নিলয় হাত শক্ত করে ফেলে। নিলয় কিছুটা চালাকি করতে চেয়েছিল, সেটাতে সে সফল হয়েছে। কিন্তু নাভান যে তাদের দলে পড়বে তা ভাবনার বাইরে ছিল। নিলয় ভেবেছিল অন্য ছেলে হলে তাকে টাকা খাইয়ে বাদ করে দিবে, কিন্তু তার হবে কিভাবে? পরশু থেকে সবাই সবার দল নিয়ে রিহার্সাল করবে, বিজয়ী 3জনদের পুরস্কার দেওয়া হবে। বলে স্যার প্রস্থান করে। এদিকে নিলয় হেরার কাছে এসে বলে, কাজ শেষ করে ডান্স রুমে চলে আসবে। আমি অপেক্ষা করবো তোমার জন্য ফুল। ওকে।
হেরার হাত ধরে বলে ওঠে। ইনশাল্লাহ আমরা জিতব। বেস্ট পারফরমেন্স করবো আমি আর তুমি। ওকে বল। হেরা মুচকি হাসে। এবার নাভানের দিকে তাকিয়ে নিলয় বলে, আমি জানি তুই আমাদের সাথে ডান্স করবি না। যাই হোক, এবার জিতবো আমি আর হেরা, শিওর। তুই থাক বা না থাক। বলে মুচকি হাসি দিয়ে চলে যায়। এদিকে তিতির রাগে ফায়ার হচ্ছে, সাথে নেন্সিও। সবাই আবার যার যার কাজে মন দেয়। কাজ করতে করতে সবাই ক্লান্ত, কিন্তু হেরা আর নাভানের কাজ শেষ হচ্ছে না। নিলয় একবার এসে দেখে আবার চলে যায়। হেরাই তাকে চলে যেতে বলেছে। একে একে সবাই চলে যায়। রোজ রুষাও ডান্স প্র্যাকটিস রুমে চলে যায়। যাওয়ার সময় তিতির জোরে এক লাথি মারে, যার ফলে দামি যেই আঠা ছিল তা সব দরজার সামনে পড়ে যায়, হেরা আর নাভানের পিছনে। দুজন কাজে এতই মনোযোগী যে ক্যাম্পাসে সবাই চলে গেছে, আর তাদের খবর নেই। রোজ রুষা অধীরাজ সৃজন রুমে আসতেই অধীরাজ সৃজন দুজনে স্লিপ খেয়ে পড়ে যায়। পিছন পিছন রোজ আর রুষারও একই অবস্থা। সব কটা যে খুব ব্যথা পেয়েছে তা ভালোই বুঝতে পারছে। তাদের এমন অবস্থা দেখে হেরা লাফ দিয়ে ওঠে। অধীর উঠতে নিলে তার হাতে আঠা লাগে, কিন্তু সে বুঝতে পারেনি, মনে করেছে পানি হয়তো। কিন্তু হেরা যে এক পা দিয়ে আরেক পা দিতে যাবে তখন স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল। নাভান কাছে থাকায় হাত ধরে ফেলে হেরার, কিন্তু হেরা নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারছে না, এঁকে বেঁকে যাচ্ছে। তাই আরো শক্ত করে নাভানের হাতটা ধরে। নাভান যেই এক পা দিতে যাবে তখনই ফ্লোরে নজর যায়। কেমন ভারী পিচ্ছিল পিচ্ছিল দেখাচ্ছে, আর কেমন একটা গন্ধ নাকে লাগছে। এদিক সেদিক জহুরি নজরে তাকিয়ে দেখে দরজার আড়ালে আঠার কোটার মুখ খোলা। তারপর নিজের পিছনে তাকাতেই দেখে সে যেই জায়গায় হাত দিয়েছিল সেটা আঠা ছিল। আচমকা হাত ছাড়াতে চাইলে হেরা বলে ওঠে, আরে আরে কি করছেন, পড়ে যাব তো। আসলে আপনি খারাপ লোক, বিপদে পড়েছে মানুষ, তাদের সাহায্য না করে আপনি আরো ফেলে দিতে চাইছেন। স্বার্থপর লোক কোথাকার। হেরার বক বকে নাভান চিল্লিয়ে বলে, এত নিম্নবিত্ত চিন্তা ভাবনা নিয়ে আমি শ্বেতাজ ঘুরি না। এত নিম্নবিত্ত চিন্তা ভাবনা নিয়ে আমি শ্বেতাজ ঘুরি না মিসেল গার্ল। এগুলো আঠা, আর আমার হাতেও আঠা লেগে আছে। এবার সবাই ভালো করে দেখে অধীর সৃজনের তো পাছা আটকে গেছে, হেরার হাত আর রুষার পা। সবাই একসাথে চিল্লিয়ে বলে, কি?